হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। কাতারে একটি মুসলিম ছেলে ট্যাক্সি ড্রাইভার ছিল। যখনই আমাকে কোথাও যেতে হতো আমি সেই ছেলেটিকেই ফোন করতাম। এক রাতে আমি বাড়ি যাওয়ার জন্য ট্যাক্সি খুঁজে পেলাম না, তাই আমি ওই মুসলিম ছেলেটিকে ডাকলাম এবং সে তখনই চলে আসলো। পথে অনেক বৃষ্টি শুরু হলো আর আমি তাই মুসলিম ছেলেটিকে বাড়িতে ডাকলাম। আমি ঘরের দরজাটা বন্ধ করতেই সে আমার সাথে এমন কাজ করল যা শুনে আপনি অবাক হয়ে গেলাম। কারণ যদি একজন অচেনা ছেলে এবং একজন অচেনা নারী একা থাকে, তবে তাদের মধ্যে তৃতীয় জন বলতে থাকে শুধুমাত্র খারাপ মানুষ, এবং এটা একেবারে সত্য। একজন অচেনা ছেলের সাথে আমার জীবনে যখন এমন মুহূর্ত এলো, তখন সবকিছু শেষ হয়ে গেল। আমার দুনিয়াকে দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেল এবং তারপরে আমার সব জীবনও পরিবর্তন হয়ে গেল। এত বৃষ্টি হচ্ছিল যে সামনের রাস্তাটাও দেখা যাচ্ছিল না। আমি ট্যাক্সি ড্রাইভারকে বললাম যেভাবেই হোক আমাকে বাড়িতে পৌঁছে দিতে। আমরা যেখানে ছিলাম সেখান থেকে আমার বাড়ি অনেক দূরে ছিল এবং খারাপ আবহাওয়ার জন্য আমি অনেক চিন্তিত ছিলাম। ট্যাক্সি ড্রাইভার সম্ভবত অনেক ভালো মানুষ ছিল। বলল, চিন্তা করবেন না ম্যাডাম, আপনাকে বাড়ি নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। সে সামনের আয়না দিয়ে আমার দিকে তাকালো এবং আমাদের চোখ মিলিত হওয়ার সাথে সাথে সে তার চোখ অন্যদিকে সরিয়ে নিয়েছিল। আমি মনে মনে প্রার্থনা করছিলাম রাতের এই সময়ে যেন ভালোভাবে আমি বাড়িতে পৌঁছাতে পারি। আমি আমার অফিসের বাইরে গত 3 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম, কিন্তু কোনো ট্যাক্সি ড্রাইভার আমাকে বাড়ি নিয়ে যাওয়ার রাস্তায় যেতে প্রস্তুত ছিল না। কারণ অনেক বৃষ্টি হচ্ছিল এবং আবহাওয়ার কোনো নিশ্চয়তা ছিল না। অনেক রাত হয়ে যাওয়ায় আমি অনেক চিন্তিত ছিলাম। বাধ্য হয়ে আমি আমার মোবাইল থেকে ট্যাক্সি ড্রাইভারের নম্বরে ডায়াল করলাম, যে একজন মুসলিম ছেলে ছিল। যখনই আমাকে কোথাও যেতে হতো আমি তাকে ফোন করে আমার বাড়িতে ডেকে নিতাম এবং আমি যেখানে যেতে চাইতাম সেখানে সে আমাকে অনেকটাই কম ভাড়ায় পৌঁছে দিত। এইবার বাড়ি যাওয়ার জন্য আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। তখন অসুবিধায় পড়ে আমি তাকে ফোন করলাম। আমি ভাবতে পারিনি যে সেই আবহাওয়ার মধ্যেও আমার একটা ফোনে সে চলে আসবে। সে বলল, আপনি 10 মিনিট অপেক্ষা করুন, আমি আমার বাড়িতে আছি, আপনার কাছে যাওয়ার জন্য বের হচ্ছি। আমি সত্যিই অবাক হয়েছিলাম। যে ব্যক্তি এমন খারাপ আবহাওয়ায় বাড়িতে শান্তিতে আছে, সে কেন আমার জন্য নিজের শান্তি ছেড়ে আসছে? এমন ঠান্ডা বৃষ্টিতেও দাঁড়ানো আমার জন্য কষ্টকর হয়ে উঠছিল, কিন্তু বাধ্য ছিলাম। আমাকে 10 মিনিট অপেক্ষা করতে হয়েছিল। প্রায় 15 মিনিট পর সে এসেছিল। তাকে দেখে আমার মনে শান্তি ফিরে এলো। ট্যাক্সিতে বসার সাথে সাথেই আমি তাকে ধন্যবাদ জানালাম যে সে আমার একটি ফোনেই চলে এসেছিল। সে বলতে থাকলো আমাকে সাহায্য করতে পেরে সে খুশি হবে। চোখ বন্ধ করে আমি কিছুক্ষণ ট্যাক্সিতে বসে রইলাম। তারপর যখন আমি চোখ খুললাম আমি তার দিকে তাকিয়ে রইলাম। অনেক বৃষ্টিতে অনেক কষ্টে ট্যাক্সি চালাচ্ছিল তিনি। জানি না কেন সে আমার একটা ফোন করাতেই চলে এসেছিল, অথচ আমাদের মধ্যে ভাড়ার কোনো কথাও হয়নি তখনও পর্যন্ত। এই প্রশ্নটা আমার মনে আটকে রইল। আমি এই প্রশ্নের উত্তরের সন্ধানে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। এর আগেও বহুবার এই ট্যাক্সি ড্রাইভারকে আমি বাড়ি ডেকেছি। ঘুরে বেড়ানোর অনেক শখ ছিল আমার। যখনই কোথাও যেতে হতো এই ড্রাইভারকে আমি ফোন করে দিতাম। সে একজন চমৎকার মানুষ ছিল। আমার বলা ঠিকানায় সে আমাকে নিশ্চিন্তে নিয়ে যেত। ওর এই অভ্যাসটা আমার ভালো মনে হয়েছে, তাই ওকে ডাকাটাই আমি ঠিক ভেবেছিলাম। কিন্তু আজ যে অবস্থায় সে আমার কাছে এসেছিল তা আমার জন্য আশ্চর্যের বিষয়। 40 মিনিটের মধ্যে 20 মিনিট ভ্রমণ করার পরে সে অবশেষে আমাকে আমার অ্যাপার্টমেন্টে নিয়ে গেল। বৃষ্টি অনেক বেশি হচ্ছিল আর তাই কিছুই দেখা যাচ্ছিল না, বরং ঝড়ো হাওয়ায় গাছগাছালি অনেকভাবে নাড়াচাড়া করছিল। সে আমাকে ছেড়ে ফিরে যেতে চাইল, কিন্তু আমি তাকে থামালাম। সে গাড়ি স্টার্ট করার চেষ্টা করছিল। হঠাৎ সে আমার দিকে তাকালো, কারণ আমি আগেই তার ভাড়া মিটিয়ে দিয়েছিলাম। আমি মিষ্টি হেসে বললাম যে এত বৃষ্টি হচ্ছে এবং হয়তো তোমার গাড়িটাও স্টার্ট হচ্ছে না, তাই আজ রাতে তুমি আমার বাড়িতে থাকো। সে আমার দিকে মাথা থেকে পা পর্যন্ত খারাপ চোখে দেখল এবং হঠাৎ এমন প্রশ্ন করল যা আমি কোনোভাবেই আশা করিনি।
সে জিজ্ঞেস করল, আপনার বাড়িতে আর কে থাকে? আমি তার প্রশ্নে তার দিকে অন্য দৃষ্টিতে তাকালাম। আমি আমার বাড়িতে একা থাকতাম। এটি ছিল এক কামরার ছোট ভাড়া ঘর। আমি তাকে বললাম, তুমি নিশ্চিন্তে এসো, তোমার কোনো সমস্যা হবে না। আমার দিকে তাকিয়ে সে কি ভাবতে থাকলো জানি না। সে তার গাড়ি বন্ধ করে নিচে নেমে আমার পিছু নিল। আমার ঘর ছিল 15 তলায়। 2 জনে লিফটে উঠে সোজা ঘরে চলে এলাম। ঘরে এসে আমি তাকে বসার জন্য একটি চেয়ার দিলাম এবং দরজা বন্ধ করে হিটারটি চালু করলাম। ঘরটা ছোট, তাই অনেক তাড়াতাড়ি গরম হয়ে গেল। বৃষ্টিতে আমার পোশাকগুলো সম্পূর্ণ ভিজে যায় এবং আমি ঠান্ডা অনুভব করছিলাম। সেই মুসলিম ছেলেটি মাথা নিচু করে বসেছিল, যেন গভীর চিন্তায় আছে। তারপর হঠাৎ আমাদের 2 জনের মধ্যে এমন কিছু হলো যা আপনি শুনে অবাক হয়ে যাবেন। সেই আমার সাথে 2.5 ঘন্টা ঘরে ছিল এবং তারপরে আমার শরীরে কাঁথা দিয়ে সে ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু এই 2.5 ঘন্টা আমার জীবনটা পরিবর্তন করে দিয়েছিল। আমি বিছানায় শুয়ে কাঁদছিলাম, কারণ যা হয়েছে তা সম্পূর্ণ ভুল। আর সেই কারণেই আমি অনেক ভেঙে পড়েছিলাম। আমার পোশাকগুলো খাটের নিচে পড়েছিল। আমি একটি কাদা আবৃত ছিলাম এবং নিজের সবকিছু হারিয়ে ফেলেছিলাম। এইভাবেই কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল, কিন্তু বৃষ্টি একইভাবে হচ্ছিল। জানালার দিকে তাকিয়ে আমার অতীতের কথা মনে পড়তে থাকল, যেটা অনেক কঠিন ছিল। পিছনের সেই রাত সব শেষ করে দিয়েছিল আমার। আমার নাম শিলা এবং আমি হাওড়ার বাসিন্দা ছিলাম। আমি অনেক সুন্দর ছিলাম দেখতে, আর আমি আমার সৌন্দর্যে অনেক গর্বিত ছিলাম। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম, অর্থেরও অভাব ছিল না আমার। এবং এটিও আমাকে গর্বিত করত। আমার বয়স তখন মাত্র 15.5 বা 16 বছর হবে এবং আমি 9ম শ্রেণীতে পড়ি। তখন আমি আমার ক্লাসের এক মুসলিম ছেলের ভালোবাসায় পড়ে যাই। সে অনেক ভালো ছেলে ছিল, সেরা বক্তা ছিল, সবাইকে সাহায্য করত সে। ক্লাসের অন্য মেয়েদের মতো সেও আমার সাথে অনেক ভালো ব্যবহার করত, আর কখনো হিন্দু মুসলমান এর ভেদাভেদ করত না। আস্তে আস্তে আমি তার ভালোবাসায় পড়তে থাকলাম। তারপর একদিন তার কাছে আমার ভালোবাসা প্রকাশ করলাম। আমার কথা শুনে তার মুখে একটু হাসি ফুটে উঠল। আর শুরু হলো আমাদের ভালোবাসার সম্পর্ক। এইভাবেই দিনগুলো মাসে পরিণত হতে থাকল, আর আমরা ভালোবাসার নামে একে অপরের ইচ্ছা পূরণ করতে থাকলাম। 16 বছর বয়সে আমি আমার ভালোবাসার মানুষটির কাছে সবকিছু হারিয়েছিলাম। আমার ভালোবাসার মানুষটির নাম হলো সেলিম, এবং সেলিম আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে আমার জন্য পৃথিবীর সাথেও লড়াই করবে, কিন্তু আমাকে কখনো একা ছেড়ে যাবে না। ওর ভালোবাসার ওই হাত ধরে আমি 2 থেকে 3 বছর ঘুরেছি, স্কুল থেকে কলেজে পৌঁছেছি। চলতে থাকে এইভাবেই গোপন আমাদের ভালোবাসা, কখনো হোটেলে, কখনো পার্কে। এইভাবেই আমরা একে অপরের সাথে দেখা করতে থাকি। আমি যখন 17 বছরের কাছাকাছি পৌঁছেছি, তখন আমার বিয়ের সম্বন্ধ আসতে শুরু করে। আমার বাবা ঠিক করলেন যে তিনি আমাকে তার বোনের ছেলের সাথে বিয়ে দেবেন। এই খবরটা আমার কাছে এক সর্বনাশের মতো ছিল, কারণ আমার জীবনে সেলিম ছাড়া আর কোনো ছেলের জায়গা ছিল না। পরের দিনই আমি সেলিমকে কলেজের বাইরে ডেকে একটা হোটেলে নিয়ে যাই। যথারীতি সেলিম রুমটা নিয়ে রেখেছিল। তার টাকার কোনো অভাব ছিল না। সে একজন ধনী পিতার সন্তান ছিল। আমি তাকে বলেছিলাম যে আমার বাবা চান যে আমি বিপুলকে বিয়ে করি, এবং এখন সময় এসেছে সে আমাদের ভালোবাসার জন্য কিছু পদক্ষেপ নিক এবং তার পরিবারের সদস্যদের আমার বাড়িতে পাঠাক। যথারীতি সেলিম আমাকে ধরে এবং আমার কথা উপেক্ষা করে তার ক্ষুধা মেটাতে শুরু করে। সেলিমের এই আচরণ আমাকে অবাক করে। আমি বিপুলের সম্পর্ক নিয়ে চিন্তিত ছিলাম, কিন্তু এতে সেলিমকে আমি একটুও প্রভাবিত হতে দেখিনি। আমি রাগ করে সেলিমকে আমার থেকে দূরে পাঠিয়ে দিয়ে বললাম সে যেন আমার বাড়িতে সম্বন্ধ পাঠায়। এইভাবে লুকিয়ে লুকিয়ে হোটেলে আর কতদিন দেখা করতে থাকব? সেলিমের মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল, আর সে বলতে থাকল, বিয়ের কি দরকার? এত বছর আমরা একসাথে আছি, তাহলে মাঝে বিয়ে এলো কোথা থেকে? সেলিমের কথা শুনে আমি অবাক হয়ে উঠলাম। তার চোখে আমাদের সম্পর্ক ছিল শুধু হোটেল পর্যন্ত, আর আমাকে তার বিয়ে করার কোনো প্রয়োজন ছিল না। সে অনেক আরাম করে বলছিল, তুমি বিয়ের পরেও এইভাবেই আমার সাথে দেখা করতে আসতে থেকো। আমরা এইভাবেই আমাদের ভালোবাসা উপভোগ করতে থাকব। আমি সেলিমের মুখে একটা মারলাম। আমি তার কাছ থেকে এটা আশা করিনি। আমি তার জন্য সবকিছু ত্যাগ করেছি, কারণ আমি তাকে বিয়ে করার আশা করছিলাম। কিন্তু সে অনেক খারাপভাবে বের হলো। আমি তাকে মারার সাথে সাথে সে রেগে গিয়ে আমাকে 2 হাতে ধরে বলল যে তার কাছে আমার অনেক ভিডিও আছে।
আর আমি তার কথা না শুনলে সে আমার সব কিছু ফাঁস করে দেবে। সে তার পকেট থেকে মোবাইল বের করে আমাকে ভিডিওগুলো দেখাতে থাকল। নিজের ইচ্ছায় আমি যেন তার হাতের খেলনা হয়ে উঠেছিলাম। আমি ভাবতে পারিনি যে সে দেখা করার সময় প্রতিবার আমাকে নিয়ে ভিডিও করেছে, যার মাধ্যমে সে সারা জীবন আমার সাথে এইভাবেই পার করতে চাইবে। আমি কিছু বুঝতে না পেরে হোটেল থেকে দৌড়ে বেরিয়ে এলাম। কোনোরকমে কাঁদতে কাঁদতে বাড়ি পৌঁছলাম। আমার জ্ঞান ছিল না। আমার অবস্থা দেখে আমার পরিবারের সদস্যরা ভয় পেয়ে যায়, কিন্তু তাদের বলার মতো কিছু ছিল না আমার। 3 দিন আমি আমার ঘরে নিজেকে বন্ধ রেখেছিলাম, কিন্তু ওই 3 দিনে সেলিম ফোন করে আমার বেঁচে থাকা দায় করে দিল। বারবার সে আমাকে দেখা করতে বলছিল। আমি ভালো করেই জানতাম কেন সে আমাকে তার সাথে দেখা করতে ডাকছিল। এখন আমি শুধু তার জন্য হয়ে উঠেছিলাম যেন একটা পানীয়, যার মাধ্যমে সে তার ক্ষুধা নিবারণ করতে চাইত। আমি আমার বাবার পায়ের কাছে বসে বললাম, আমি আর ভারতে থাকতে চাই না। তার উচিত আমাকে অন্য কোথাও পাঠানো। বাবা জানতে চাইল আমার কি হয়েছে, যে হঠাৎ আমি এমন হয়ে গেছি। আমি একটা কথাও বললাম না। তারা অনেক বলাতে আমি তাকে একটি মিথ্যা গল্প বললাম যে আমি পথে একজনকে খুন হতে দেখেছি, আর খুনিরা আমার কাছে পৌঁছালে আমাকেও শেষ করে ফেলবে। এই জিনিসটি এখানে অনেক সাধারণ ছিল। তাই আমার বাবা অনেক ভয় পায় যে ওরা আমার কোনো ক্ষতি করতেও পারেন, এবং তিনি রাতারাতি আমাকে কাতারে যাওয়ার ব্যবস্থা করেছিলেন। বাবার এক বন্ধু কাতারে থাকত, আর বাবা আমাকে কাতারে তার কাছে পাঠাবে। আর আমি সেলিমের জীবন থেকে চিরতরে বেরিয়ে আসতে চেয়েছিলাম। কিন্তু সেলিমের দেওয়া কষ্ট এখনো আমার হৃদয়ে রয়ে গেছে, কারণ আমি তাকে সত্যিই ভালোবাসতাম এবং সে আমাকে ব্যবহার করেছিল। আমি চাকরির সন্ধানে কাতারে এসেছিলাম, তাই তাড়াতাড়ি চাকরি পেয়ে গেলাম। আমি একটি রুম ভাড়া নিলাম এবং আমার নতুন জীবন শুরু করলাম। কিন্তু মুসলমানদের আচরণ আমার হৃদয়ে বসতি স্থাপন করল। সেলিমের মনোভাব আমাকে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। কাতারে আমার অনেক ভালো চাকরি ছিল এবং আমি ভালোভাবেই বসবাস করছিলাম। কাতারে আমার করার মতো কিছু ছিল না, তাই আমি ট্যাক্সিতে বসে কাতারে ঘুরে বেড়াতাম। একদিন ঠিক এমনি এক ট্যাক্সি ড্রাইভারের সাথে দেখা হলো, যে মুসলিম ছেলে ছিল। আমি যখন প্রথমবার তার ট্যাক্সিতে বসেছিলাম, সে আমার দিকে একবারও তাকায়নি। আমি অনেক সুন্দর ছিলাম, কাতারে আসার পর অনেক আধুনিক হয়ে গিয়েছিলাম। যার চোখ আমার দিকে পড়ত সে একবার ঘুরে আমার দিকে অবশ্যই তাকাত, কিন্তু এই ট্যাক্সি ড্রাইভারই প্রথম ব্যক্তি যে আমার দিকে ফিরেও তাকায়নি, বরং সে রাস্তার দিকেই চোখ রাখল। আমার সব কথার জবাবে তিনি হ্যাঁ বলতেন এবং আমার কাছ থেকে ভাড়াও নিলেন খুবই কম। আমার তাকে অনেক সদয় মনে হয়, তাই আমি তার ফোন নম্বর চেয়েছিলাম, যাতে যখনই আমাকে কোথাও যেতে হয় আমি সহজেই তাকে ফোন করতে পারি। সে আমাকে বিনা দ্বিধায় তার নাম্বার দিল। সেই দিনের পর থেকে যখনই কোথাও যেতে হতো আমি তাকে ফোন করতাম এবং সে সোজা আমার রুমে চলে আসত। আমি তার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সে অনেক কমই কথা বলেছে। তার নাম মিজান এবং সে কাতারে ট্যাক্সি ড্রাইভার হিসেবে কাজ করছিলেন 4.5 বছর ধরে। তিনিও আমার মতো এখানে একা থাকতেন এবং তার পরিবারের সকল সদস্য ভারতে ছিলেন। আমার থেকে তার চোখ সরিয়ে রাখা এবং এইভাবে চুপ থাকা আমার কাছে বিস্ময়ের বিষয়। কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে তিনি একজন ধার্মিক মানুষ। তাই অফিসের বাইরে যেদিন বৃষ্টিতে আমি আটকে গেলাম, বিনা দ্বিধায় তাকে ফোন করলাম। আমি নিজেও জানতাম না এরপর ঠিক কি হতে যাচ্ছে। বৃষ্টির কারণে ওকে আমার রুমে নিয়ে এসেছি, আর যখন ভাবছিলাম বৃষ্টিতে ভিজে পোশাক পরিবর্তন করতে যাব, তখন আমার চোখ পড়ে সেই ট্যাক্সি ড্রাইভারের দিকে। সে তার চিন্তায় মগ্ন। ওকে দেখে হঠাৎ সেলিমের কথা আমার মাথায় এলো। তার বিশ্বাসঘাতকতা এবং আমার সাথে করা তার অন্যায়গুলো আমার মনে ঘুরপাক খেতে থাকে। মুসলমানদের প্রতি অন্যায়ের যে বীজ সেলিম আমার হৃদয়ে বপন করেছিল তা আজ শক্ত গাছে পরিণত হয়েছে। আমি ভেবেছিলাম এই মুসলিম ছেলের কাছ থেকে সেলিমের প্রতিশোধ নেব আমি কি করছিলাম তাও জানতাম না, কিন্তু আমি শুধু আমার ভিতরের ঘৃণার গরম ব্যথা নিভাতে চেয়েছিলাম। মিজান সুদর্শন ছেলে ছিল। তাকে দেখলে যে কোনো মেয়ের মন অসৎ হতে পারে, কিন্তু আমি আবার কোনো মুসলিম ছেলের কাছে প্রতারিত হতে চাইনি। তাই আমি তাকে আমার টার্গেট করার কথা ভেবেছিলাম। আমি নিজেই আমার পোশাকটা নষ্ট করে ফেললাম এবং সিরাজকে আমার দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করলাম। আমি চেয়েছিলাম যে একবার সে আমার দিকে মন দেবে আর আমি চিৎকার করে আশেপাশের লোকেদের ডাকব। সে নির্দোষ ছিল, কিন্তু এই মুহূর্তে তার মুখে শুধু সেলিমের মুখ দেখতে পাচ্ছিলাম আমি। মিজানের চোখ আমার দিকে পড়তেই সে জ্ঞান হারিয়ে ফেলে।
মিজান ভাবতেও পারেনি যে আমি এইভাবে ওর সামনে নিজেকে তুলে ধরব। সে অবাক হয়ে নিজের চোখ নামিয়ে রেগে বলল, ম্যাডাম, এটা ভুল। আর আপনি এমন কোনো কাজ করবেন না যাতে আমার সম্মান বিপদে পড়ে। এখন আপনি আমাকে এখান থেকে যেতে দিলে ভালো হয়। মিজানের কথায় আমার অবাক হতে হলো। সে কেমন মানুষ, যার সামনে একটা সুন্দরী মেয়ে এইভাবে দাঁড়িয়ে আছে আর সে তার বিশ্বাসের কথা বলছে? আমি মিজানকে একবার আমার দিকে তাকাতে বললাম। আমি নিশ্চিত ছিলাম যে সে চোখের পলক ফেলতে ভুলে যাবে। তিনি বলতে থাকল, একজন অচেনা নারীকে এইভাবে দেখা তার চোখে অপরাধ। আর সে কোনো অবস্থাতেই এত বড় অপরাধ করতে চায় না। আমি ভালোবাসার ভান করতে থাকলাম, কারণ সেলিম আমাকেও এই ফাঁদে ফেলেছে। আমিও ভালোবাসার নামে সব ভুলে গিয়ে নিজের শরীরের চুক্তি করে বসেছিলাম। এখন আমি মিজানের সাথে একই খেলা খেলতে চেয়েছিলাম। কিন্তু সেই মুহূর্তে আমার জ্ঞান উড়ে গেল যখন মিজান বলল, আমি যদি তার সাথে থাকতে চাই সে তবে আমাকে বিয়ে করতে রাজি। কিন্তু বিয়ে না করা অবস্থায় সে আমার সাথে কোনো অপরাধ করতে পারে না। মিজানের মুখ থেকে বিয়ের শব্দটা শুনে আমি অবাক হয়ে উঠলাম। আমি বিনা সম্পর্কে তার কাছে আমার সবকিছু সমর্পণ করতে তার সামনে দাঁড়ালাম এবং তিনি আমাকে গ্রহণ করার কথা বলছিলেন। যদিও সেলিম এমন কিছু করেনি। তারপরে সে সহজেই আমাকে বিয়ের নামে বোকা বানিয়ে পালিয়ে যায়। আমার চোখ থেকে আপনা আপনি পানি পড়তে থাকে। মিজান বলছিলেন যে তিনি এখানে 4.5 বছর ধরে ট্যাক্সি চালান এবং তার উপার্জনও অনেক ভালো। আমি যদি তাকে বিয়ে করতে চাই তবে আমাকে আমার ধর্ম পরিবর্তন করতে হবে। আর তখন সে সুখে আমাকে তার ঘরের সম্মান করে নেবে। মিজানের চোখ তখনও নিচে, সে আমার দিকে একবারও তাকায়নি। আর এই কথাটাই আমার হৃদয় ভেঙে দিয়েছে। আমি আমার জায়গায় পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। তারপর মিজান তার জায়গা থেকে উঠে আমার শরীরে কাঁথা দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। যাকে আমি পৃথিবীর সামনে অপমান করতে চেয়েছিলাম, তিনি আমাকে শ্রদ্ধার কাঁথা দিয়ে ঢেকে চলে গেলেন। আমি শুধু বিছানায় পড়ে রইলাম। তার চোখ, তার শান্ত আচরণ আর আমাকে বিয়ে করে তার ঘরের সম্মান বানাতে চাওয়ার ব্যাপারটা আমার হৃদয়ে এমন একটা জায়গা তৈরি করল যে আমি নিজের চোখেই নেমে গেলাম। হাতের 5টা আঙ্গুল সমান নয়, আজ আমি এটা অনেক ভালো করেই বুঝলাম। প্রত্যেক মুসলমান এক নয় এবং প্রত্যেক মানুষ খারাপ নয়। সেলিমের মতো খারাপ মানুষ যদি এই পৃথিবীতে থাকে, তাহলে মিজানের মতো ভালো মানুষও এই পৃথিবীরই অংশ। সকালের সূর্যোদয়ের সাথে আমি এক নতুন জীবন শুরু করলাম। জামাকাপড় পরিবর্তন করে ঘরের জানালা দিয়ে যেই আমি বাইরে তাকালাম, তারপর আমি প্রায় প্রাণ হারিয়ে ফেললাম। কারণ মিজানের গাড়িটা বাইরে অনেক বৃষ্টিতে পার্ক করা ছিল, আর তার মানে সে সারা রাত গাড়ির ভিতরেই ছিল। আমি সাথে সাথে মিজানের গাড়ির কাছে ছুটে যাই। তিনি চোখ বন্ধ করে গাড়িতে বসেছিলেন। আমি আয়নার কাছে যেতেই সে গাড়ির পিছনের দরজাটা খুলে দিল আর বরাবরের মতো চোখ নিচু করে জিজ্ঞেস করতে থাকল, ম্যাডাম, আপনি কোথায় যেতে চান? আজ আমি তার সাথে চোখে চোখ মেলানোর যোগ্য ছিলাম না। তাই আমিও চোখ নামিয়ে জবাব দিলাম, আমাকে কোনো মসজিদে নিয়ে যান যেখানে আমি কলেমা পড়ে ইসলাম গ্রহণ করতে পারি। আমার কথা শুনে মিজানের মুখের রং পরিবর্তন হয়ে গেল। হয়তো সে আমাকে বিশ্বাস করেনি। আমি তাকে বলেছিলাম, আমি সেই দিনটি জানতে এবং বুঝতে চাই যা তোমাকে এত শক্তিশালী করে তুলেছিল। এত সুন্দর মেয়েকে দেখেও তুমি সরল পথ থেকে বিচ্যুত হওনি, কোনো ভুল পদক্ষেপও নাওনি। জেনেছি যারা দিনের পথে হাঁটে তারা কখনই খারাপের পথে চলে না, আর যে মুসলমানরা খারাপ কাজের পথে চলে নিশ্চয়ই তাদের ঈমান দুর্বল। মিজানের মুখে একটু হাসি ফুটে উঠল। বৃষ্টি শেষ হয়ে গিয়েছিল। একটু চেষ্টার পর মিজানের গাড়ি স্টার্ট দিল। সে তার গাড়ি মসজিদের দিকে ঘুরিয়ে দিল। আমি দ্বীন ইসলামকে ভালোভাবে জেনে কলমা পড়তে চেয়েছিলাম এবং মিজানের মতো একজন ভালো মানুষকে আমার জীবনে অন্তর্ভুক্ত করতে চেয়েছিলাম। কিন্তু তার আগে মিজানকে আমার অতীতের একটা কথা বলতে হবে। কারণ এখন মিথ্যা ও প্রতারণার সুযোগ ছিল না। কখনো কখনো আমরা একই স্কেলে সবাইকে ওজন করি এবং মানুষকে সঠিকভাবে বিচার করতে অক্ষম। প্রতিটি মানুষের চরিত্রের মান আলাদা এবং আমাদের একই মান থেকে দেখা উচিত। আমি মিজানকে নিজের সম্পর্কে সব বললাম, আর মিজান কিছু মনে করল না। কারণ তার চোখে কলমা পাঠ করে আমি নতুন জন্ম নিয়েছিলাম। মিজান এবং আমি বিয়ে করে নিয়েছিলাম এবং আমরা দুইজনেই ভালো জীবন শুরু করেছি। সেলিমের বিশ্বাসঘাতকতা দিয়ে শুরু হওয়া এই যাত্রা শেষ হয়েছিল মিজানের বিশ্বাসে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি।
যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।